রান্নাবান্না জগতে মারপিটের প্রবেশ নেই। তার উপর চলন্তিকায় কোথাও দেখছি না যে পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে কলকাতাবাসীকে ঘটি বলে। তবে হ্যাঁ, ঘটিরাম শব্দটা আছে, আর তার মানে লেখা অপদার্থ, অযোগ্য রাজকর্মচারী। আপাতত এইটুকু বুঝেছি যে পূর্ব বাঙালিকে বাঙাল আর পশ্চিম বাঙালিকে ঘটি বলার মধ্যে প্রচুর ধিক্কার জানাবার ইচ্ছা এককালে নিহিত ছিল, কিন্তু এখন একেবারে নেই, নট কিচ্ছু। আমি বিনীতভাবে জানাচ্ছি, এই বিতর্কে অংশ নিতে আমার চাইতে যোগ্য কেউ ভূভারতে নেই। আমার বয়স সবচাইতে বেশি এবং আমি ইংরেজিতে MA পাস। উপরন্তু একটা রান্নার বই লিখেছি বলে নয়, অন্য যুক্তিও আছে, কিন্তু তাকে প্রমাণ করতে হলে আমাকে অনেক খরচা এবং হাঙ্গামা করতে হবে। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঘটি বাঙালের মধ্যে লড়াই চিরকালের এবং চির নতুন। লীলা মজুমদারের লেখা আজকের প্রবন্ধে আমরা তাই একটু শুনে নিই। শুরু হচ্ছে বাংলার একটি ক্লাসিক প্রবন্ধ, লীলা মজুমদারের লেখা ঘটি বনাম বাঙাল। ও আবার কেমন ধারা কথা হলো ভাই? ওই বনাম কথাটাতে কেমন একটা গালাগালি, মাথা ফাটাফাটি ইঙ্গিত আছে, যা খাওয়া দাওয়া রান্নাবান্নার দুনিয়াতে আদৌ নেই। আমার নাতির মুখে শুনেছি এমনকি ইংরেজরা, যারা আসলে গোড়াস্য গোড়া, তারাও ইন্ডিয়ান রান্না পেলে বিলিতি রান্না ছোঁয় না। যদিও এদেশে 200 বছর, হ্যাঁ, প্রথম 50 আট ঘাট বাদ দিয়েই কেটেছিল, আর শেষ 50 আমরা স্বাধীন হয়ে খুব নাচানাচি আর বলা বাহুল্য খাওয়া দাওয়া করেছি ও করছি এবং করব। তা অন্য সব কিছু রসাতলে গেলেও এবং ওরা বিদায় নিলেও, তাই বনাম কথাটা খুব জুৎসই হয়নি। এই আমি 100 বার বলবো, রান্নাবান্না জগতে মারপিটের প্রবেশ নেই। তার উপর চলন্তিকায় কোথাও দেখছি না যে পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে কলকাতাবাসীকে ঘটি বলে। তবে হ্যাঁ, ঘটিরাম শব্দটা আছে, আর তার মানে লেখা অপদার্থ, অযোগ্য রাজকর্মচারী। আপাতত এইটুকু বুঝেছি যে পূর্ব বাঙালিকে বাঙাল আর পশ্চিম বাঙালিকে ঘটি বলার মধ্যে প্রচুর ধিক্কার জানাবার ইচ্ছা এককালে নিহিত ছিল, কিন্তু এখন একেবারে নেই, নট কিচ্ছু। আমি বিনীতভাবে জানাচ্ছি, এই বিতর্কে অংশ নিতে আমার চাইতে যোগ্য কেউ ভূভারতে নেই। আমার বয়স সবচাইতে বেশি এবং আমি ইংরেজিতে MA পাস। উপরন্তু একটা রান্নার বই লিখেছি বলে নয়, অন্য যুক্তিও আছে, কিন্তু তাকে প্রমাণ করতে হলে আমাকে অনেক খরচা এবং হাঙ্গামা করতে হবে, তাই ওই পন্থা ছেড়ে দিচ্ছি। বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি থেকেই বলছি যে মহারানী ভিক্টোরিয়ার সময় থেকে শুরু করে ঘটি আর বাঙাল ছেড়ে দাও, গোটা দুনিয়াটারই খাওন দাওন পাল্টে গেছে। আজকাল ওই ঘটিও যেমন, বাঙালও তেমন। আলাদা করলে দুটো আধখানা আর জুড়ে দিলে সরেশ ও সম্পূর্ণ। মোট কথা, এও ভালো অও ভালো, দুজনার মেল বন্ধন হয়ে গেছে। আমার মায়ের মামার বাড়ি খাস কোন্নগরে, বাপের বাড়ি ফরিদপুরে। তার জন্ম উত্তর কলকাতার ঘটি পাড়ায়। আমার বাপের বাড়ি ব্রহ্মপুত্র নদীর তীরে ময়মনসিংহে। আমার শ্বশুর বাড়ি নদিয়া জেলায়। সেটি আগের মানচিত্রে পড়তো পশ্চিমবঙ্গে, এখন পড়েছে পূর্ববঙ্গে। আরও অনেক কাল আগে থাকতেন বিহারে এবং আদিকালে মধ্য এশিয়াতে। তাই বলছি, বাঙাল বনাম ঘটি রান্না শুনলে আমার হাসি পায়। আমার এ বিষয়ে দক্ষতার আরও প্রমাণ দেব। আমার জন্ম কলকাতায়, শৈশব খাসিয়া পাহাড়ে। কৈশোর থেকে কলকাতায়, বার্ধক্য বীরভূমের শান্তিনিকেতনে। আমার মতে শুধু ঘটি বাঙাল নয়, প্রত্যেকটা জায়গায় ভালো ভালো খাদ্যদ্রব্য আছে, যা একবার চাখলে আর ভোলা যায় না। বুদ্ধিমানরা তাই ঘটি বাঙাল না করে সর্বত্র বাছাই করা খাদ্যটি খেয়ে থাকেন। সব জায়গাতে একরকম রান্না হলে জীবনটাই তো একঘেয়ে এবং বিস্ময় হয়ে উঠত। দুনিয়াতে যত রকম শিল্প আছে, তার মধ্যে রান্না হলো সবার সেরা, যা নইলে কারো চলে না এবং যা ইতর ভদ্র নির্বিশেষে সবাই উপভোগ করে। তা এত বড় একটা কলাবিদ্যা, তার মধ্যে বৈচিত্র্য থাকবে না?
বাঙাল দেশের মাছের পাতুরি, নারকেল চিংড়ি, কাঁচা ইলিশের ঝোল, কাঁচকি মাছের চচ্চড়ি রাঁধুক তো ঘটিরা। কাঁচকি মাছ চোখেও দেখেনি, তা রাঁধবেই বা কেমনে, খাবেই বা কি? সে এত ক্ষুদে যে একসঙ্গে রাখলে দেখায় যেন মুক্ত ঢিপি। কাঁটা আছে বলে মালুম দেয় না কোনো সময়। তাকে সর্ষে বাটা, আদা বাটা, নুন, লঙ্কা কুচো আর সর্ষের তেল দিয়ে মেখে 10 মিনিট ঢিমে আছে বসিয়ে খেয়েও দেখেনি, অমৃতের সঙ্গে কোনো তফাৎ লাগবে না। অন্য রান্নাগুলোর কথা মাঝে মাঝে বলেছি, তাই আবার বললাম না। কাঠুয়ার মাংস খেয়েছো? ময়মনসিংহে খাসা রাঁধে শুনেছি। কাটুয়া হলো কচ্ছপ। সত্যি কথাই বলবো, ওটি আমি কখনো খাইনি। ইচা মুড়া খেয়ে খুব আনন্দ পেয়েছি, কিন্তু ইচা মানে চিংড়ি, কিন্তু ইচা মুড়াতে চিংড়ি লাগে না। কুচি কুচি নারকেল দিয়ে, খোয়া ক্ষীর দিয়ে, হাতে একটু গাওয়া ঘি মাখিয়ে নিয়ে মুঠি মুঠি তুলে একটু চাপ দিয়ে লম্বা লম্বা নাড়ু পাকালেই হলো ইচা মুড়া। চাই কি একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। বাঙাল দেশের রান্নায় চিনি বা গুড় বা কোনো রকম মিষ্টি দেয় না। মশলাও কম আর ঝাল বেশি দেয়। লোক খাওয়ালে 3 রকমের ডাল হয়। গোড়ায় হলো উচ্ছে দিয়ে তিতার ডাইল, তাতে নাকি খিদে জাগিয়ে ওঠে। উচ্ছের সঙ্গে অন্য তরকারিও থাকতে পারে। মাছের পদগুলোই হলো গিয়ে আসল পদ। তার সঙ্গে থাকবে মুড়ার ডাইল, তা সে মাছের মুড়োই হোক কিংবা চিংড়ি মাছের মুড়োই হোক। সেকালে বাঙাল দেশে সাধারণত কোনো ব্যাপারে বাড়িতে মাংস পরিবেশন হতো না। মাছের পর অম্বল, অম্বল মানে টক, তাতে মিষ্টি ছোঁয়াতো না। সবার শেষে দই, ক্ষীর, পায়েস, নানা রকম ক্ষীরের মিষ্টি ও মোয়া ইত্যাদি। অপূর্ব চন্দনের বাড়িতে কাঁচা পোস্তর অম্বল খেয়েছি। তার সঙ্গে কাঁচা আম বেটে টক করা হয়েছে এবং সম্ভবত কলকাতায় অতিথিদের খাতিরে একটু মিছরির গুঁড়ো দিয়ে দিল। খাসা লেগেছিল। আমার মা একটু দুধ সামান্য ঘন করে তাতে মিহি করে কুচানো কাঁচা আম দিয়ে খেতেন। না নুন না মিষ্টি, কখনো চেখেও দেখিনি। আর কত বলবো, বীরভূমে ঠিক এর উল্টোটি হয়। ওরা ঘটির বাড়া। চিতল মাছ বাড়িতে এলে তার 1 ভাগ দিয়ে ঝাল রান্না হয় আর 3 ভাগ দিয়ে পাকা তেঁতুল আর গুড়ের অম্বল হয়। তাই বলে আমার খুব একটা পছন্দ তা বলছি না। ওদিককার মানুষরা জোর করে তো আর খাওয়াবে না, না খেলে ওদেরই ভাগে বাড়বে। ওদের মিষ্টির হাতেরও তুলনা নেই। বর্ধমানের সীতাভোগ, মিহিদানা, আহা! কৃষ্ণনগরের সরপুরিয়া, সরের নাড়ু, সরভাজা আজকাল কলকাতাই হয়ে গেছে, বাড়িতে পৌঁছে দিয়ে যায়। অবাঙালি সেরা মেঠাই খেতে চাও তো তাও ঘটিদের দোকানেই পাবে। যেসব পশ্চিমারা 5 পুরুষ কলকাতাবাসী, তারাও কি ঘটি নয়? ট্যাংরাবাসী চিনে হোটেলের মশলাবিহীন ভাজা আর ভাপানো যেসব পদের আস্বাদ একবার পেয়ে যাবতীয় কলকাতাবাসীরা এক বাক্যে তাদের ঘটিত্ব প্রদান করে নিজেরাই ধন্য হয়েছে, নিশ্চয়ই তারাও ঘটি। ঘটিত্বের ওই তো গুণ, সাধনা করলেই তাকে পাওয়া যায়। যদি তার বদলে তেমন কিছু দিতে নাও পারো, তার মতো উদার বাকশাল আর নেই। কৃষ্ণনগর, বর্ধমান, বিষ্ণুপুর, চন্দননগর এরা সব বহু প্রাচীনত্ব দাবি করলেও ঘটিত্ব প্রাপ্ত হয়নি। আসল ঘটিত্বর বয়স 300 বছরের বেশি নয়। আমাদের পাকশালের পক্ষে সেই যথেষ্ট। তারই মধ্যে পর্তুগিজ, ফিরিঙ্গি ও আফগানি কালিয়া, কাবাব, কোরমা, চপ, কাটলেট আর চাপ বলে অভিধান বহির্ভূত আদি ঘটিদের অভাবিত এক অপূর্ব চিজ সব কিছুই ঘটিত্ব প্রাপ্ত হয়ে গেছে। তার আগে এ অঞ্চলে অনেক বাসিন্দাদেরই ডোরা কাটার ন্যাক ছিল এবং তারা যে খেত সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। তখন ঘটিত্বের কেন্দ্রবিন্দু কলকাতাও ছিল না। ঘটিদের রান্না বললেই আমার ঠাকুরবাড়ির রান্নার কথা মনে পড়ে। তাদের লেখা রান্নার বইয়ের কথা বলছি না। সেসব পদ্ধতি বড়ই ব্যয় সাপেক্ষ এবং গুরুপক্ক। তাছাড়া অনেক উপকরণ বাজারে পাবে না। আমি তাদের বাড়িতে 60 বছর আগেও যেমন অতিথি সৎকার হতে দেখেছি, তাকেও ওদের অন্যান্য প্রচেষ্টার মতোই বলা যায় ত্রিগুণাতীত এবং ঘটিত্বের শিরভূষণ। মনে করে করে একটু বলবার চেষ্টা করি। থালা, বাটি, রেকাবি, গেলাস আমার বিষয় বহির্ভূত। খাদ্যের কথাই বলি। একটু কল বেরুনো মুখ,
একটু ছোলা ভিজে, একটু কিসব দিয়ে কাঁচা আদার চাটনি, তারপর একটু একটু করে 16 রকমের মাছ মাংস তরকারি, খুদে 2টো লুচি, 2টো হিঙের কচুরি, 1 চামচ সাদা ভাত, একটু ঘি ভাত, একটু দই ভাত। ওই শেষেরটি যে কি অপূর্ব জিনিস যে বোধহয় এর বিষয়ই লেখা হয়েছিল, जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। কিছু মনে করো না ভাই, রান্নাটা আমাদের হাতে যতটা আসে হিন্দিটা মুখে ততটা আসে না। মোট কথা খেলে বাকি জীবনটা মনে হবে আহা কি ভালো কি ভালো, আর কেন পাচ্ছি না, এবং হয়তো বেশি খেলে অন্য দুঃখ কষ্ট ভুগতে হবে। আর না খেলে কি পেলুম না করে বুক চাপড়াতে হবে। শেষটা টক চাটনি, মিষ্টি চাটনি, ক্ষীর পায়েস, রেকাবি করে ছোট ছোট সুন্দর কটি মিষ্টান্ন, কেওড়ার গন্ধ দেওয়া শ্বেত পাথরের গেলাসে জল। সুখ স্বপ্ন কাকে বলে যদি জানতে চাও তো বলি যে একেই বলে, কিন্তু সুখ স্বপ্নকে ধরতে গেলেই ঘুম ভেঙে যায়। এ খাওয়াও তাই, দেখতে ভালো, জিনিস ভালো, বলতে ভালো, শুনতে ভালো, কিন্তু ভাই খেতে চেষ্টা করো না, পারবে না। সন্দেহ হয় বোধহয় একদিক থেকে ওইসব 8 পৌরে সুস্বাদু বাঙালির সরসরা তরতাজা কবজা করা সহজ, অবশ্য ঝালটা কমিয়ে। শুনছিলেন লীলা মজুমদারের লেখা একটি বাংলার ক্লাসিক প্রবন্ধ ঘটি বনাম বাঙাল। এটি 1990 খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকার কোরপত্রে প্রকাশিত হয়েছিল। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।